ক্লাস 9-এর আমি জীববিদ্যা ও মানব কল্যাণটা ধরছি। অ্যান্টিজেন, অ্যান্টিবডি এই জায়গাটা, রোগ প্রতিরোধক ক্ষমতা বা ইমিউনিটি এই জায়গাটা ধরছি। তা ইমিউনিটি বলতে কি বোঝায় না, আমি বইটা থেকে বলছি, কিন্তু কথাগুলো ভালো করে শোনো। ইমিউনিটি বলতে বোঝায় যে কোনো একটা রোগ সৃষ্টিকারী জীবাণু যদি আমাদের শরীরে কোনোভাবে কোনোভাবে আমাদের শরীরে প্রবেশ করে গেল, তখন আমাদের দেহ সেটা নিজের থেকেই সেই জীবাণুটাকে প্রতিরোধ করার একটা ক্ষমতা সৃষ্টি করে। ঠিক আছে, সেই ক্ষমতাটাকে বলা হয় রোগ আক্রমণ প্রতিরোধ ক্ষমতা, বা আমাদের বিজ্ঞানের ভাষায় বলা হয় অনাক্রম্যতা বা ইমিউনিটি। ঠিক আছে, আর এরকমই একটা ইমিউনিটির নাম হচ্ছে ইন্টারফেরন ইমিউনিটি। যে ইমিউনিটিতে বা যে অনাক্রম্যতায় ভাইরাস আক্রান্ত কোষ কিন্তু নিজেকে রক্ষা করতে পারে, দেহটাকেও রক্ষা করে। কিসের মাধ্যমে না, ইন্টারফেরন বলে একটা পদার্থ বার করে, সেইটা সৃষ্টির মাধ্যমে দেহকে যদি রক্ষা করতে পারে তাকে ইন্টারফেরন অনাক্রম্যতা বলে। যেমন বর্তমানে এই করোনার এগেনস্টে যারা অনাক্রম্যতা তৈরি করে ফেলছে তাদের কিন্তু ইন্টারফেরন অনাক্রম্যতাই তৈরি হচ্ছে। এবার দুটো শব্দ আমাদের আসবে, অ্যান্টিজেন, অ্যান্টিবডি। অ্যান্টিজেন হচ্ছে কোনো বিজাতীয় জীবাণু যদি আমাদের দেহের মধ্যে প্রবেশ করে এবং সেটা যদি তোমার একটা আমাদের দেহে রোগ সৃষ্টি করার একটা ক্ষমতা লাভ করে, তাহলে সেটাকে বলা হয় অ্যান্টিজেন। এবং অ্যান্টিজেনের সাধারণভাবে অ্যান্টিজেনের প্রকৃতিটা হয় প্রোটিন, এছাড়া বৃহদাকার পলিস্যাকারাইড, লাইপোপ্রোটিন, নিউক্লিওপ্রোটিন ইত্যাদি সব রকমই অ্যান্টিজেনটা হতে পারে। আচ্ছা, অ্যান্টিজেন তার মানে বাইরে থেকে যেটা ঢুকলো সেটা অ্যান্টিজেন, এবং অ্যান্টিজেন ঢোকার ফলে শরীরের ভেতরে আরেকটা জিনিস তৈরি হবে অ্যান্টিজেনের বিরুদ্ধে, সেটাকে বলা হয় অ্যান্টিবডি। হ্যাঁ, আর আমাদের দেহে অ্যান্টিবডিগুলো গ্লোবিউলিন জাতীয় বলে, হ্যাঁ, ইমিউনিটি তৈরি করে এরকম গ্লোবিউলিন জাতীয় বলে সেটাকে বলা হয় ইমিউনোগ্লোবিউলিন বা আইজি অণু। আইজি অণুর আবার বিভিন্ন প্রকারভেদ আছে, সেটা আমরা পরে বলছি। এবার বলছে অ্যান্টিজেনের প্রকারভেদ। অ্যান্টিজেন কীরকম হয়? অ্যান্টিজেন দু রকমের হয়, একটা হচ্ছে এক্সোজেনাস, একটা হচ্ছে এন্ডোজেনাস। এক্সোজেনাস হচ্ছে বাইরে থেকে যে অ্যান্টিজেনগুলো শরীরের ভেতর প্রবেশ করে, সেটাই বেশিরভাগ ক্ষেত্রে হয়, সেটাকে বলে এক্সোজেনাস অ্যান্টিজেন। আর যেমন পরাগরেণু, কোনো দূষক পদার্থ, কোনো ভেষজ পদার্থ, কোনো জীবাণু, হ্যাঁ, এগুলোকে বলা হয় এক্সোজেনাস অ্যান্টিজেন। আর যদি বাইরে থেকে কোনো একটা জীবাণু প্রবেশ করে সেগুলোকে বলা হয় অ্যান্টিবডি। এই অ্যান্টিজেন মানে এন্ডোজেনাস অ্যান্টিজেন, বাইরে থেকে নয়, শরীরের ভেতরেই যদি থাকে। যেমন ইঁদুর, বেড়াল, ভেড়া, হ্যাঁ, এদের শরীরে ফর্সম্যান বলে একটা অ্যান্টিজেন থাকে লোহিত কণিকায়। আর স্তন্যপায়ী প্রাণীর হৃৎপিণ্ডে কার্ডিওলিপিন বলে একটা অ্যান্টিজেন থাকে। এই অ্যান্টিজেনগুলো শরীরের ভেতরেই থাকে, এদেরকে বলা হয় এন্ডোজেনাস অ্যান্টিজেন। এবারে আসছি আমরা অ্যান্টিবডির কথায়। অ্যান্টিবডি, এই যেখানে ছবি কটা দেখছো এগুলো সব অ্যান্টিবডির ছবি। একদম নিচের কর্নারে যেটা দেখতে পাচ্ছ আইজিজি, এটাকে বলা হয় ইমিউনোগ্লোবিউলিন জি। কী ভিত্তিতে বলা হয়, কেন বলা হয়, সেগুলো আমি বলে দিচ্ছি। ওদের কতগুলো মানে ভারী চেন থাকে, ভারী শৃঙ্খল থাকে, সেই ভারী শৃঙ্খলের নামের ভিত্তিতে ওদের নাম হয়। যেমন আইজিজি হচ্ছে আইজি গামা, ঠিক আছে, তার ভারী চেনটার নাম হচ্ছে গামা, সেই হিসেবে ওটার নাম হচ্ছে আইজিজি। আইজিজির মূল স্ট্রাকচারটা আমি এবার ছবিতে করে দেখাচ্ছি। কি হলো গো? আইজিজি হচ্ছে যেটা মূল ছবিটা, সেটা আমি তোমাদের করে দেখাচ্ছি। এইখানটায় দেখো, এই ছবিটা মোটামুটি একটা দেয়া হয়েছে, ওয়াই এর মতন দুটো চেন, আর তার পাশে সবুজ রঙের দুটো চেন। এটাকেই আমরা ভালোভাবে আমি ছবিটা দিয়ে দেখাচ্ছি, একটু ধরো। আচ্ছা, এই হচ্ছে এর ছবিটা, এই হচ্ছে এর আসল ছবিটা, এরকম দেখতে হবে। এই দেখো, এখানে যে নীল রঙের যে ওয়াইটা, সেটা হচ্ছে ভারী শৃঙ্খল, এই দুটো ভারী শৃঙ্খল আছে, ঠিক আছে, 400খানা পলিপেপটাইড বা প্রোটিন দিয়ে তৈরি। আর পাশে দেখো লাল রঙের দুটো চেন রয়েছে, সেই চেন দুটো হচ্ছে হালকা চেন, ঠিক আছে। হালকা চেন হলে এল বলে অভিহিত করা হচ্ছে, আর ভারী চেন হলে এইচ বলে অভিহিত করা হচ্ছে। এদের মাঝখানে যে তোমার এই যে দেখো, এই যে জায়গাটা, এই জায়গাটাকে বলা হয় হিঞ্জ। হ্যাঁ, হিঞ্জ মানে কবজা, আর বাকিগুলো হচ্ছে বাহু, ঠিক আছে। একটা হচ্ছে ভারী বাহু, একটা হচ্ছে হালকা বাহু। এবার ভারী বাহুর, আচ্ছা একটুখানি ধরো তো, দেখো ভারী বাহুর, ভালো করে দেখবে, ভারী বাহুর একদম সাইডটা,
ভারী বাহু হালকা বাহু সবারই এই জায়গাটার এই যে বাহু যেটা, সেই বাহুর একদম প্রান্ত দেশটা এটা কিন্তু পরিবর্তনশীল, কোন জীবাণু ঢুকবে সেই অনুসারে এটা নিজেকে পরিবর্তন করতে পারবে। আর এই বাকি যা পড়ে রইল, বাকি এইখান থেকে আরম্ভ করে এইটা যা পড়ে রইল, বাহুর খানিকটা অংশ এবং স্টেম বা কাণ্ড তার খানিকটা অংশ, হিঞ্জ, এই সমস্ত অংশটা হচ্ছে কনস্ট্যান্ট, মানে পরিবর্তনশীল নয়, অপরিবর্তনশীল। এরা কিন্তু জীবাণু যাই হোক এই অংশটা কিন্তু অপরিবর্তনশীল থাকে। এটাকে বলা হয় এফসি বা ফ্র্যাগমেন্ট ক্রিস্টালাইজেবল। হ্যাঁ, এটা কিন্তু কনস্ট্যান্ট বলে সি নামটা, ঠিক আছে। আর এইগুলো হচ্ছে তোমার ভ্যারিয়েবল, এই অঞ্চলটা ভ্যারিয়েবল, একে বলা হয় এফএবি বা প্যারাটোপ বা ফ্র্যাগমেন্ট অ্যান্টিজেন বাইন্ডিং, মানে ফ্র্যাগমেন্ট অ্যান্টিজেন বাইন্ডিং থেকে এফএবি, মানে এই অঞ্চলটা হচ্ছে অ্যান্টিজেনের সঙ্গে নিজেকে আটকাতে পারে, অ্যান্টিজেন অনুসারে নিজেকে পাল্টাতেও পারে, ঠিক আছে। এর মধ্যে দুটো অংশ, একটা হচ্ছে হেভি চেনের অংশ নীল অংশ, আর একটা হচ্ছে লাল অংশ অর্থাৎ লাইট চেনের অংশ। ভ্যারিয়েবল বলে ভি, তার নিচে এইচ, আর ভ্যারিয়েবল বলে ভি, তার নিচে লাইটের এল। তাহলে ভিএইচ একটা অংশ আর ভিএল একটা অংশ। এখানে দেখতে পাচ্ছি আমরা কতগুলো লুপ, এছাড়া আমরা বাহু বরাবর বা এখানে কতগুলো লুপ দেখতে পাচ্ছি। এই লুপগুলোতে এসএস ডাইসালফাইড বন্ধনই থাকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই অংশটা আর এই দিকের এই অংশটা এরা হলো ভ্যারিয়েবল অংশ এফএবি বা প্যারাটোপ। এরা হচ্ছে অ্যান্টিজেনের এপিটোপ বলে একটা অঞ্চল থাকে তার সঙ্গে যুক্ত হয়। বাকিটা পড়ে রইল হচ্ছে কনস্ট্যান্ট অঞ্চল, সি দিয়ে অভিহিত করা হবে। কনস্ট্যান্ট অঞ্চলের এই লাল অংশটা হচ্ছে তোমার লাইট মানে হালকা, এটাকে বলে সিএল, আর এই অংশটা হচ্ছে হেভি, এটাকে বলা হয় সিএইচ, ঠিক আছে। আর এগুলো সিএইচ, এটাও সিএইচ, এটাও সিএইচ, ঠিক আছে। শুধু এইটা হচ্ছে সিএল, এটা হচ্ছে সিএল। হ্যাঁ, আর এই প্রান্তে থাকবে অ্যামাইনো প্রান্ত NH3+, আর এদিকে থাকবে CO-, এদিকেও থাকবে CO-। তাহলে নিচের দিকটা করে হচ্ছে CO-, কার্বক্সিল মূলক, আর ওপর দিকটা করে হচ্ছে অ্যামাইনো মূলক। এটা হচ্ছে IgG মলিকুলের স্ট্রাকচার। তাহলে FAB হচ্ছে পরিবর্তনশীল অঞ্চলটা, আর কনস্ট্যান্ট অঞ্চলটা হচ্ছে নির্দিষ্ট অঞ্চল, নিচের পুরো অঞ্চলটা। তাদের মধ্যে নীল অঞ্চলটা হচ্ছে বড় অঞ্চলটা হচ্ছে হেভি চেন, এবং লাল অঞ্চলটা হচ্ছে হালকা চেন। এগুলো 400টা, ওপরেরটা 400টা পলিপেপটাইড দিয়ে তৈরি থাকে নীলটা, আর এটা 200টা পলিপেপটাইড দিয়ে তৈরি থাকে, ঠিক আছে। এটা হচ্ছে IgG মলিকুল, এরকম একটা ওয়াই থাকে IgG অণুতে, এই জন্য এটাকে বলা হয় তোমার মনোমার, ঠিক আছে। মনোমার একটা থাকলে হচ্ছে মনোমার। এবার ছবিটায় চলে এসো, এবার দেখো এটা হচ্ছে IgA, ঠিক আছে। এর ভারী চেনটা হচ্ছে আলফা, এ হচ্ছে ডাইমার। তো একটা কথা বলি, IgA ডাইমারও থাকতে পারে, IgA কিন্তু মনোমারও থাকতে পারে। এটা IgG, ঠিক আছে, এতক্ষণ যেটা দেখালাম এটা IgA। এবার হচ্ছে IgM দেখো 1, 2, 3, 4, 5টা, তার মানে IgM হচ্ছে তোমার পেন্টামার, ঠিক আছে। আর এখানে IgD এটাও দেখছো মনোমার, আর IgE এটাও মনোমার। এটা ভীষণ কম সংখ্যায় থাকে, এদের একটা পার্থক্য আমাদের পড়তে হবে, পার্থক্যটা আমি পাঠিয়ে দেবো। মোটামুটিভাবে বলে দিচ্ছি যে IgG যে অণুটা, এরা হচ্ছে মাতৃদেহ থেকে সন্তানের দেহে যায়, এবং মায়ের যে প্লাসেন্টা, সেই প্লাসেন্টা ভেদ করতে পারে IgG, এবং সবচেয়ে বেশি পরিমাণে থাকে IgG, ঠিক আছে। আর এরা কেউ প্লাসেন্টা ভেদ করতে পারে না, তবে সদ্য উৎপন্ন মাতৃদুগ্ধর মধ্যে IgA থাকে, ঠিক আছে। এইগুলো হচ্ছে আমি পার্থক্যটা পাঠিয়ে দেবো, তখন এটা ভালো করে বুঝতে পারবে। IgE যেমন অ্যালার্জিতে বা কৃমি সংক্রমণে IgE-কে আমরা দেখতে পাবো। হ্যাঁ, এইগুলো হচ্ছে তোমার বিশেষ এদের বৈশিষ্ট্য এবং পার্থক্য হিসেবে তোমার পড়তে হবে, ঠিক আছে। অ্যান্টিবডির গঠনটা বলাই আছে, অ্যান্টিবডির গঠন আমি ওখানে বলে দিয়েছি। লুপগুলোর মধ্যে এসএস বন্ডগুলো থাকবে। হ্যাঁ, আচ্ছা, IgA তো বললাম সদ্য উৎপন্ন মাতৃদুগ্ধ বা কোলোস্ট্রামে IgA থাকে। IgM হচ্ছে তোমার সবচেয়ে বড় আকৃতির অ্যান্টিবডি, লসিকা এবং বি লিম্ফোসাইটের উপরের তলে থাকে। IgD হচ্ছে ভীষণ কম থাকে, এরা 0.2% থাকে। আর IgEও হচ্ছে খুব নগণ্য, 0.1% থাকে। অ্যালার্জি, কৃমি সংক্রমণ ইত্যাদি হলে IgE-কে দেখতে পাওয়া যায়। এটা গেল। এবার তাহলে অ্যান্টিজেন অ্যান্টিবডির পার্থক্য কি দেখলাম। অ্যান্টিজেন হলো তাহলে কি, বাইরে থেকে যেটা প্রবেশ করলো সেই বহিরাগত বস্তু। অ্যান্টিবডি হলো অ্যান্টিজেনের উপস্থিতিতে অ্যান্টিজেন প্রতিরোধী বস্তু। রাসায়নিক প্রকৃতিতে অ্যান্টিজেন হচ্ছে প্রোটিনও হতে পারে, পলিপেপটাইড হতে পারে, গ্লাইকোপ্রোটিন, পলিস্যাকারাইড হতে পারে। এরা কিন্তু সবসময় প্রোটিন, অ্যান্টিবডি কিন্তু সবসময় প্রোটিন, প্লাজমায় থাকে, আর এরা হচ্ছে আরবিসিতে থাকে, জীবাণুর উপরিতলে থাকে। অ্যান্টিজেনের জন্য অ্যান্টিবডি সৃষ্টি হয়, আর অ্যান্টিবডির প্রভাবে অ্যান্টিজেন সৃষ্টি হয় না, অ্যান্টিজেন সৃষ্টি হয় না, অ্যান্টিজেন ধ্বংস হয়। অ্যান্টিবডির দেহের রোগ প্রতিরোধক পদ্ধতিতে অংশগ্রহণ করে, আর অ্যান্টিজেন অনাক্রম্যতন্ত্রকে উদ্দীপিত করে। তাহলে অনাক্রম্যজনিত সাড়া কি বলবো, এই ধরো অ্যান্টিজেনটা শরীরে ঢুকলো,
ঢুকলে তার বিরুদ্ধে আমাদের দেহ থেকে কতগুলো অ্যান্টিবডি তৈরি হলো। এই যে তৈরি হওয়াটা মানে প্রবেশ করা এবং অ্যান্টিবডি তৈরি হওয়া, এটাকে বলে অনাক্রম্যজনিত সাড়া বা ইমিউন রেসপন্স। অনাক্রম্যতাকে আবার দুটো ভাগে ভাগ করা যায়, সহজাত অনাক্রম্যতা, অর্জিত অনাক্রম্যতা। দুরমভাবে দুটো ভাগ করা যায়। সহজাত অনাক্রম্যতা হচ্ছে যে অনাক্রম্যতা শিশুর শরীরে জন্মগতভাবেই এসে যায় মায়ের শরীর থেকে, তাকে বলে সহজাত অনাক্রম্যতা। আইজিজি যেটাকে দান করতে পারে খানিকটা। সাধারণ ব্যবস্থা, সাধারণ প্রতিরোধ ব্যবস্থা জন্ম থেকেই এটা থাকে। ওই যে নতুন করে কিন্তু অনাক্রম্যতাকে খুব একটা সৃষ্টি করা যায় না, এটাই প্রায় 70 থেকে 80% সহজাত অনাক্রম্যতা থাকে। অর্জিত অনাক্রম্যতা বলছে দু রকমের, একটা হচ্ছে কোষভিত্তিক, মানে দেহের যে কোষগুলো অনাক্রম্য কোষ কিছু আছে তারা যদি অনাক্রম্যতা সৃষ্টি করে তাকে বলে কোষভিত্তিক অনাক্রম্যতা। রসভিত্তিক অনাক্রম্যতা হচ্ছে দেহের যদি প্লাজমা থেকে অ্যান্টিবডি তৈরির মাধ্যমে যে অনাক্রম্যতা সৃষ্টি হয় সেটাকে বলে রসভিত্তিক অনাক্রম্যতা। ঠিক আছে, এবারে এই কীভাবে হয় এটা আমি একটু বলে দিচ্ছি। দেখো, আচ্ছা, এই হচ্ছে অনাক্রম্যতা, রসনির্ভর অনাক্রম্যতা কী করে হয়। দেখো, অ্যান্টিজেন দেহে প্রবেশ করছে, তখন টি হেল্পার সেল বলে একটা কোষ আছে, সে হচ্ছে উদ্দীপিত হচ্ছে, টি হেল্পার কোষের উদ্দীপনা ঘটছে। তখন টি হেল্পার কোষ কী করছে, বি লিম্ফোসাইট আছে, লিম্ফোসাইট দু রকমের হয়, বি এবং ক্যাপিটাল টি। এই বি লিম্ফোসাইটকে উদ্দীপিত করে, তার ফলে প্লাজমোব্লাস্ট বলে একটা কোষ সৃষ্টি হয়। প্লাজমোব্লাস্ট থেকে প্লাজমা কোষ সৃষ্টি হয়। প্লাজমা কোষ কী করে, সংক্রমণ স্থানে চলে যায়, তারপর কী করে, প্রচুর অ্যান্টিবডি সৃষ্টি করে, একে বলে ক্লোনাল সিলেকশন। অ্যান্টিবডি যে হচ্ছে তোমার ওই অ্যান্টিজেনকে গিলে খেতে পারবে, অ্যান্টিজেনকে মারতে পারবে, গিলে খেতে পারবে না, মারতে পারবে। তখন তৈরি হবে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স, তৈরি হবে এজিএবি কমপ্লেক্স, মানে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স। এইবারে এই যে কমপ্লেক্সটা সৃষ্টি হলো, এর মধ্যে অ্যান্টিবডি অ্যান্টিজেনটাকে মেরে দিল, অ্যান্টিজেন বিনাশ হলো। তাহলে কি হলো, অ্যান্টিজেন প্রবেশ করলো দেহে, টি হেল্পার সেল বলে একটা কোষ উদ্দীপিত হলো, সেই উদ্দীপিত টি হেল্পার কোষ বি লিম্ফোসাইটকে উদ্দীপিত করলো, বি লিম্ফোসাইট প্লাজমোব্লাস্ট সৃষ্টি করলো, প্লাজমোব্লাস্ট থেকে প্লাজমা কোষ সৃষ্টি হলো, প্লাজমা কোষগুলো সংক্রমণ স্থানে চলে গেল, সেখানে প্রচুর অ্যান্টিবডি সৃষ্টি করলো ক্লোনাল সিলেকশন দ্বারা, মানে যে অ্যান্টিবডি লাগবে শুধু সেটা সৃষ্টি করলো, এজিএবি কমপ্লেক্স সৃষ্টি হলো তারপর থেকে। এবার এজিকে কে বিনাশ করে দিল, এবি বিনাশ করে দিল। এটা হচ্ছে রসনির্ভর অনাক্রম্যতা। এবারে চলে এসো সিএমআই। সিএমআই মানে সেল মিডিয়েটেড ইমিউনিটি, তার মানে হচ্ছে কোষনির্ভর অনাক্রম্যতা। এটা হচ্ছে ম্যাক্রোফাজ বলে একটা আমাদের অনাক্রম্য কোষ থাকে, খুব বড়সড় একটা কোষ যে গিলে খেতে পারে, তার সঙ্গে জীবাণু সংযুক্ত হলো। ঠিক আছে, এবার জীবাণুটাকে ম্যাক্রোফাজ কী করলো, ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে খেয়ে ফেললো, গিলে খেয়ে ফেললো। এবার জীবাণুর ধ্বংসপ্রাপ্ত খানিকটা অংশ থেকে যাবে বা অ্যান্টিজেনটার কিছু অংশ থেকে যাবে, তার সঙ্গে এমএইচসি বলে, এমএইচসি ক্লাস 2 প্রোটিন বলে একটা প্রোটিন যুক্ত হলো, এগুলো মুখস্থ করতে হবে। তার ফলে তৈরি হবে সক্রিয় ম্যাক্রোফাজ। ম্যাক্রোফাজ এমনি একবার সক্রিয় ছিল, জীবাণুকে খেয়ে ফেলেছে, আবার সক্রিয় হলো। সক্রিয় ম্যাক্রোফাজের সঙ্গে আবার ওই অ্যান্টিজেন যুক্ত হবে, তখন এপিসি বলে একটা কোষ তৈরি হবে যার নাম অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। লিম্ফোকাইন বলে একটা রস নিঃসরণ করবে। লিম্ফোকাইনটা কি করবে, ওখানে যেমন টি হেল্পার সেলকে সক্রিয় করেছিল, এখানেও টি কোষকে সক্রিয় করবে। টি কোষ দ্রুত বিভাজিত হবে, বিভাজিত হয়ে টি কোষ থেকে সাইটোকাইন নিঃসৃত হবে, টি কোষের দ্রুত সংখ্যা বৃদ্ধি হবে, টি কোষের বিভেদন হবে, মানে অনেক ধরনের টি কোষ তৈরি হবে। কি টিএইচ হেল্পার কোষ যে বি কোষকে এবং অন্যান্য টি কোষকে সক্রিয় করে। টি সি কোষ, এ হচ্ছে আসল, হ্যাঁ, এ কী করবে, এ হচ্ছে সাইটোটক্সিক টি সেল। এ কী করবে, জীবাণুর কোষ পর্দার সঙ্গে যুক্ত হয়ে পারফোরিন বলে একটা এমন প্রোটিন বার করবে যে ওই জীবাণুর কোষে ছিদ্র সৃষ্টি করবে। ফলে জীবাণুর কোষে না, জীবাণুটা যে কোষে ঢুকেছে সেই কোষটায় ছিদ্র সৃষ্টি করবে, ফলে জীবাণু সহ কোষটা মরে যাবে। আরেকটা হচ্ছে টিএস সেল। এই টিসি যখন এই খুব মারপিটের কাজটা করছে তখন টিএস সেল কী করবে, এই কিলার সেলস, টিসি মানে কিলার সেল, এ যে অতি সক্রিয়তা তাকে বিনষ্ট করবে। তা না হলে কী হবে, এ যদি বেশি সক্রিয় হয়ে পড়ে তাহলে দেহের নিজস্ব কোষকেও নষ্ট করবে। এইটা কিন্তু বর্তমানে করছে, এইটা বর্তমানে করোনা কোষে যারা মারা যাচ্ছে করোনার জন্য, তাদের এই টিএসটা ভালো কাজ করতে পারছে না। এই সাইটোটক্সিক টি সেলটা বেশি কাজ করে ফেলে জীবাণুটাকে মারছে ঠিকই, কিন্তু আমাদের নিজস্ব দেহকোষও খানিকটা মেরে ফেলছে। মেমোরি টি সেল এরা থেকে যাবে,
এরা হচ্ছে অর্জিত অনাক্রম্যতায় সাহায্য করবে পরবর্তী ক্ষেত্রে। আর TDTH সেল হচ্ছে ম্যাক্রোফাজের বিলম্বিত অতি সক্রিয়তা হ্রাস করবে, মানে ম্যাক্রোফাজ যেন অনেক দিন ধরে বেশি সক্রিয় না থাকে সেটা TDTH সেল দেখে। হ্যাঁ, তাহলে টি সেলের এতগুলো ভাগ: টি হেল্পার সেল, TC সেল বা কিলার সেল, TS সেল, মেমোরি টি সেল আর TDTH। এটা কিন্তু বইতে পাবে না, এখান থেকেই পড়বে। রসনির্ভর অনাক্রম্যতা, কোষনির্ভর অনাক্রম্যতার পার্থক্য কী? রসনির্ভর অনাক্রম্যতায় প্লাজমার অ্যান্টিবডির ওপর নির্ভর করে, আর কোষনির্ভর অনাক্রম্যতায় কেবল অনাক্রম্য কোষের ওপর নির্ভর করে। রসনির্ভর অনাক্রম্যতায় বি লিম্ফোসাইট সংশ্লিষ্ট থাকে, কোষনির্ভরে টি লিম্ফোসাইট সংশ্লিষ্ট থাকে। রসনির্ভর অনাক্রম্যতা ভাইরাস, ব্যাকটেরিয়া ও জীবাণু টক্সিনকে ধ্বংস করে, আর কোষনির্ভর হচ্ছে জীবাণু আক্রান্ত কোষকে এবং ক্যান্সার আক্রান্ত কোষকে ধ্বংস করে। সমস্ত অ্যান্টিজেনের বিরুদ্ধে কাজ করতে পারে রসনির্ভর অনাক্রম্যতা। কোষনির্ভর কিন্তু বিশেষকৃত অ্যান্টিজেনের ওপরেই কাজ করতে পারে। এটা খুব ইম্পর্ট্যান্ট এই পার্থক্যটা, ঠিক আছে? আচ্ছা, আর হচ্ছে তোমার এটা গেল। এবারে আমরা পড়ব টিকাকরণ। এই যে একটা কথা বলা হয়নি, বি লিম্ফোসাইট, কিছু বি লিম্ফোসাইট তো সেই মেরে ফেলেছিল, আর তখন যখন মেরেছিল তখন বি লিম্ফোসাইটের কিছু বি লিম্ফোসাইট জিনিসটা মাথায় রেখে দিয়েছিল। যেমন এখানে দেখলাম টি মেমোরি সেল, ওখানেও কিছু মেমোরি সেল বা স্মৃতিকোষ তৈরি হবে। দ্বিতীয়বার যদি জীবাণুটা দেহে প্রবেশ করে তখন ওই মেমোরি সেলগুলো জীবাণুটাকে ধ্বংস করার কাজে বিশেষভাবে সাহায্য করবে। ফলে দ্বিতীয়বার জীবাণু প্রবেশ করলে অনেক ব্যক্তির শরীরেই যদি ওই অ্যান্টিবডিগুলো থাকে তাহলে কিন্তু, যেটা এখন ভ্যাকসিনের জন্য চেষ্টা করা হচ্ছে এই একই পদ্ধতিতে, তাহলে কিন্তু দ্বিতীয়বার জীবাণুটা আর বিশেষ কিছু করতে পারবে না। দেখো কি কি ভ্যাকসিন আমাদের আছে, এইটাকে প্রয়োগ করেই আমাদের কিছু কি করা হয়, কিছু জীবিত অথবা দুর্বল অথবা মৃত কিছু জীবাণু নিয়ে একটা টিকা তৈরি করা হয়। টিকাটা তৈরি করে সেইটাকে দিয়ে দেওয়া হয় যেন জীবাণু সেটা ঢুকলেই শরীরে কি হবে, শরীরের সঙ্গে সঙ্গেই একটা অ্যান্টিবডি সৃষ্টি হবে, ওই জীবাণুগুলোকে মেরে ফেলবে এবং খুব উইক বলে মেরে ফেলবে। কিন্তু সঙ্গে সঙ্গে স্মৃতিকোষও তৈরি হয়ে যাবে। স্মৃতিকোষগুলো কিন্তু দ্বিতীয়বার জীবাণুটা প্রবেশ করলে তাকে সঙ্গে সঙ্গে মেরে ফেলবে, খুব জবরদস্তভাবে মেরে ফেলবে, এবং ফলে আমরা রোগটা দেখতে পাবো না। এইভাবেই কিন্তু জীবিত জীবাণু বা মৃত জীবাণু বা দুর্বল জীবাণু থেকে টিকা বা ভ্যাকসিন তৈরি করা হয়। যেমন ডিপিটি, এটা হচ্ছে 3টে রোগের, এটাকে বলে সংযুক্ত টিকা। ডিপথেরিয়া, পার্টুসিস, টিটেনাস, এই 3টে রোগের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করতে পারে। বাচ্চাদের 3 থেকে 9 মাস বয়সে 3টে ডোজ, 1 থেকে 2 মাস অন্তর, আর 18 থেকে 24 মাস বয়সে একটি বুস্টার ডোজ দিয়ে দেওয়া হয়। BCG হচ্ছে ব্যাসিলাস কালমেট গুয়েরিন, এটা হচ্ছে টিউবারকিউলোসিসের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে, মানে টিবি রোগের বিরুদ্ধে, যক্ষা যেটাকে, তার বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে। শিশুদের 3 থেকে 9 মাস বয়সে এটা একটাই ডোজ দেওয়া হয়। পোলিও খুব ইম্পর্ট্যান্ট। ওরাল পোলিও একটা ভ্যাকসিন আছে, আর আরেকটা হচ্ছে ইঞ্জেকশনের মাধ্যমে দেয়, তাকে বলে IPV। ওরাল পোলিও ভ্যাকসিনটা বেশি কার্যকরী, এটা পোলিও প্রতিরোধ করে। শিশুদের 1 থেকে 5 বছর বয়স, 1 মাস থেকে 5 বছর বয়স অবধি রোগটা হতে পারে, ওই জন্য ওদের 3 থেকে 9 মাস বছর বয়স থেকে শুরু করা হয়, আর 1 থেকে 2 মাস অন্তর দিয়ে যাওয়া হয়। 18 থেকে 24 মাস বয়সে একটি বুস্টার ডোজ দেওয়া হয়। এই বুস্টার ডোজটা দিলে 5 বছর বয়স অবধি শিশুর আর কিন্তু কোনো পোলিও হওয়ার চান্স থাকে না, ঠিক আছে? আচ্ছা, টাইফয়েড ভ্যাকসিন, এটা সবাই নেয় না, মোটামুটি নেয়। এটা হচ্ছে শিশুদের 5 থেকে 6 বছর বয়সে 2টো, আর 10 বছর বয়সে একটা বুস্টার ডোজ দেওয়া যায়। 16 বছর বয়সেও একটা বুস্টার ডোজ এরকম দেওয়া যেতে পারে, তবে এটা 7-8 বছরের বেশি এর ইমিউনিটি পাওয়ারটা থাকে না। MMR, এটা আরেকটা সংযুক্ত টিকা। মিজলস মানে হচ্ছে তোমার মাম্পস জানো, রুবেলা একটা পেটের গণ্ডগোলের ওষুধ। এটা হচ্ছে এই 3টে রোগের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে, আর শিশুদের 9 থেকে 12 মাস বছর বয়সে একটা ডোজ দেওয়া হয়। TT হচ্ছে টিটেনাস টক্সয়েড সম্পর্কে একটা কথা বলার আছে। ভ্যাকসিন হচ্ছে জীবিত বা মৃত বা দুর্বল জীবাণুকে দিয়ে, সমগ্র জীবাণুকে দিয়ে ভ্যাকসিন তৈরি করা হয়। টক্সয়েড কিন্তু ভ্যাকসিনের জীবাণু সেই অংশটাই নেওয়া হয় যে কেবলমাত্র অ্যান্টিবডি তৈরি করতে পারে কিন্তু রোগ সৃষ্টি করতে না পারে। এই জন্য টক্সয়েড অনেক বেশি প্রেফারেবল, টক্সয়েড অনেক বেশি গ্রহণযোগ্য। টিটেনাস টক্সয়েড হচ্ছে TT, এটা হচ্ছে টিটেনাসের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে। এটাও খুব দীর্ঘদিন থাকে না। গর্ভবতী মহিলার ক্ষেত্রে এটা 16 থেকে 36 সপ্তাহে 2টো ডোজ দিয়ে দেওয়া হয়। শিশুদের 10 বছর বয়সে একটি বুস্টার ডোজ, 16 বছর বয়সে একটি বুস্টার ডোজ এরকম দেওয়া হয়। অথবা যদি কেউ কোনো ধারালো অস্ত্রে বা ভোঁতা অস্ত্রে তার কেটে যায়, বা কোনো নখ টক কোনো জায়গায় কেটে যায় এবড়োখেবড়োভাবে বিশেষ করে, তখন বা সূক্ষ্মভাবে কাটলেও তখন এই টিটেনাসটা দিয়ে দেওয়া হয়। এটা হচ্ছে 1বার দেওয়ার পরে দ্বিতীয়বার হচ্ছে 6 সপ্তাহ বাদে, তারপরে হচ্ছে 6 মাস বাদে দিলে 5 বছর পর্যন্ত থাকে, ঠিক আছে? এটা কিন্তু দীর্ঘস্থায়ী কিন্তু
অনাক্রম্যতা দান করতে পারে না। টিকাকরণের গুরুত্ব কি বলো? টিকাকরণের ফলে দেহে অ্যান্টিবডি সৃষ্টি হয়, ফলে রোগ আক্রমণ প্রতিরোধ করতে পারে। টিকার মাধ্যমে ভ্যাকসিন দেহের মধ্যে ঢোকে এবং ভাইরাস ও ব্যাকটেরিয়ার প্রজনন ক্ষমতাকে কমিয়ে দেওয়া হয়। ঠিক আছে, এবার টিকাকরণ প্রজনন ক্ষমতা হ্রাস করে, আর টিকাকরণের মাধ্যমে দেহে কৃত্রিম অনাক্রম্যতা সৃষ্টি করা হয়। ঠিক আছে, এই অবধি আমি এটা বললাম। কিছু কিছু পিডিএফ পাঠিয়ে দেবো, পিডিএফগুলোকে ভালো করে ফলো করে সুন্দর করে লিখবে। ঠিক আছে, আর নেক্সট হচ্ছে তোমার ওই রোগ জীবাণু কী রোগের কীভাবে হয়, কীভাবে ধৌতকরণ, কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যায়, এইগুলো নেক্সট ভিডিওটায় বলে দেবো।